একটু একা হয়ে বসুন, কারণ এই গল্পটা সকলের সামনে শোনার মতো নয়। এই যে জীবন, এ যেন এক বিশাল বইয়ের পাতা, যার সব অধ্যায় সবার সামনে মেলে ধরা যায় না। আমার নাম অনুসূয়া, আমার বাড়ি মুর্শিদাবাদ। শুনুন, আমার জীবনের এমন একটা গল্প আছে যা হয়তো অনেকেরই চেনা জানা মনে হবে, আবার অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকবে। বিবাহিত জীবন মানেই কি কেবল স্বামী স্ত্রী আর বাকিটা কেবলই কর্তব্য, নাকি এর মধ্যেও লুকিয়ে থাকে অন্য কোনো অনুভূতির জগৎ, যেখানে মন আর শরীর ভিন্ন পথে হেঁটে চলে? এই প্রশ্নটা আমার ভেতরের একদম গভীরে গেঁথে আছে, কারণ আমার জীবনেও এমন কিছু ঘটেছিল যা আমাকে আজও বিচলিত করে তোলে। সকালবেলায় ঘুম ভাঙলেই বুকটা কেমন যেন ছাদ করে উঠত। একটা মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক অজানা আকর্ষণের টানাপোড়েন। আমার স্বামী জয়ন্ত সরকারি অফিসের কাজে প্রায়শই বাইরে বাইরে থাকতেন। তিনি মানুষটা ভালো, কিন্তু কাজের চাপ আর নিজের জগতের বাইরে তেমন একটা আগ্রহ দেখাতেন না। বিয়ের পর প্রথম কটা বছর বেশ ভালোই কেটেছে, কিন্তু সময়ের সাথে সাথে একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল। এই নিঃসঙ্গতা একসময় এমন এক রূপ নিল যা আমার কল্পনাতেও ছিল না। আমার শ্বশুরবাড়িতে জয়ন্তই ছিলেন বড় ছেলে। ওর ছোট ভাই আমার দেবর অরুণ। অরুণ জয়ন্তর চেয়ে বছর 5 ছোট, তখন সবে কলেজে পড়ছে। ছিপছিপে লম্বা একটা ছেলে, চোখ দুটো ভারী মায়াবী। ওকে প্রথম যখন দেখি তখন মনে হয়েছিল যেন একটা কচি ফুলের মতো। প্রথম প্রথম ওর সাথে আমার সম্পর্কটা ছিল একেবারেই স্বাভাবিক, যেমনটা দেবর ভাবির মধ্যে হয়। ও আমাকে বৌদি বলতো, আমি ওকে ভাইয়ের মতোই দেখতাম। তবে সময়ের সাথে সাথে এই সম্পর্কটা কোথায় যেন বদলে যেতে শুরু করল। আমার স্বামী জয়ন্ত যেদিন প্রথম মাসের জন্য বাইরে গেলেন, সেদিন আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। এতদিন স্বামীর সান্নিধ্য, তার রোজকার উপস্থিতি, এইগুলো আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। হঠাৎ করে সেই শূন্যতা আমাকে ভেতরে ভেতরে কুড়ে খেতে লাগল। রাতের বেলায় বিছানায় একা শুয়ে ছটফট করতাম। দিনের বেলায় বাড়ির কাজ, রান্না, এই সবের মধ্যেও একটা ফাঁকা জায়গা অনুভব করতাম। আমার শাশুড়িমা বয়স্ক মানুষ, তার নিজের জগৎ ছিল, আর আমার ননদ তখনও অবিবাহিত, সারাদিন কলেজে আর বন্ধুদের সাথে মেতে থাকত। বাড়িতে আমি আর অরুণ দুজনেই যেন আলাদা একাকিত্বের শিকার। অরুণ প্রথম দিকে খুব লাজুক ছিল, আমার সাথে কথা বলতেও যেন কিছুটা দ্বিধা করত। কিন্তু জয়ন্ত যখন বাড়ি থেকে চলে গেল, তখন থেকেই কেমন যেন পাল্টে যেতে লাগলো ওর আচরণ। ওর কলেজ থেকে ফিরে আসা, বিকেলে আমার সাথে ছাদের সময় কাটানো, রাতের বেলা একসাথে টিভি দেখা, এই সবগুলোই যেন নতুন এক রুটিন তৈরি করে ফেলল। ও আমার জন্য বাজার করে আনত, ইলেকট্রিকের কোনো সমস্যা হলে ঠিক করে দিত, এমনকি আমার পছন্দের গানগুলো খুঁজে বের করে শোনাত। ওর এই যত্ন, এই মনোযোগ আমার একাকী মনকে ধীরে ধীরে আচ্ছন্ন করে তুলল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। প্রচণ্ড গরম ছিল সেদিন। আমি একটা সুতির শাড়ি পরেছিলাম, আঁচলটা কোমরে জড়ানো ছিল, কপাল থেকে ঘাম চুইয়ে পড়ছিল। হঠাৎ অরুণ এলো, ওর হাতে একটা ঠান্ডা জলের বোতল। বৌদি, খুব গরম লাগছে না? নাও, জল খাও। ওর চোখ দুটো যেন আমার দিকে স্থির হয়েছিল। আমি ওর দিকে তাকাতেই একটা অদ্ভুত চাহনি দেখতে পেলাম। সেই চাহনিতে ছিল কৌতূহল, ছিল একটা গভীর আবেগ। আমি জল খেলাম, বোতলটা ফেরত দিতে গিয়ে ওর হাতটা ছুঁয়ে ফেললাম। একটা শিরশিরে অনুভূতি আমার সমস্ত শরীরে খেলে গেল। অরুণ যেন একটু কেঁপে উঠল, আর তারপর দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সেই দিনের পর থেকে এই ধরনের ছোট ছোট ঘটনাগুলো যেন বাড়তে শুরু করল। ওর কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর ও অনেকটা সময় বাড়িতেই থাকত। দুপুরে যখন বাড়ির বাকি সবাই ঘুমাতো, তখন আমরা দুজন বসে গল্প করতাম, কখনো ছাদে, কখনো উঠোনে, আবার কখনো আমার ঘরের লাগোয়া বারান্দায়। সেদিনের সেই দুপুরটা আমার আজও স্পষ্ট মনে আছে। আমরা দুজন বারান্দায় বসেছিলাম। আমি একটা হালকা রঙের সালোয়ার কামিজ পরেছিলাম, যার ওড়নাটা কাঁধ থেকে নামানো ছিল। অরুণ আমার খুব কাছাকাছি বসেছিল। আমরা কলেজের দিনগুলোর কথা বলছিলাম, ওর বন্ধুদের কথা, আর আমার বিয়ের আগের জীবনের কথা। হঠাৎ করে ও আমার হাতটা ধরল। আমি চমকে উঠলাম। ওর স্পর্শে আমার সমস্ত শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ওর চোখের দিকে তাকাতেই কেমন যেন থমকে গেলাম। ওর চোখে ছিল এক অব্যক্ত ব্যাকুলতা, একটা আকুতি। আমার মনে হলো এই মুহূর্তে যদি আমি ওর হাতটা টেনে নিই, তবে যেন ওকে আঘাত করা হবে। বৌদি, তোমার কি খুব কষ্ট হয় একা থাকতে? অরুণ ফিসফিস করে বলল। ওর কণ্ঠস্বরে একটা গভীর সহানুভূতি ছিল। আমার চোখে জল এসে গেল। আমি মাথা নাড়লাম, কিন্তু কোনো উত্তর দিতে পারলাম না।
আমার এই নীরবতা ওর কাছে হয়তো একটা সম্মতি ছিল। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল, তারপর খুব আলতো করে আমার হাতের ওপর ওর আঙুলগুলো দিয়ে আদর করতে লাগল। আমার সারা শরীরে যেন একটা অজানা শিহরণ বয়ে গেল। মনের ভেতরে অপরাধবোধ আর এক গভীর ভালো লাগার এক অদ্ভুত সংমিশ্রণ। আমি ওর দিকে তাকালাম, ওর চোখগুলো তখনও আমার চোখের দিকে স্থির। এই যে মুহূর্তটা, এই মুহূর্তে আমাদের দুজনের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল ভেঙে পড়ল। এরপর থেকে ওর আচরণ আরও সাহসী হতে লাগল। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, ও আমার ঘরের দরজার সামনে আসত। প্রথম প্রথম শুধু ডাকত, বৌদি ঘুমিয়েছ? আমি চুপ করে থাকতাম, কিন্তু ওর ডাকটা এত নরম আর আবেগপূর্ণ ছিল যে আমার মন টেকত না। একদিন আমি দরজা খুলে দিলাম, ও ঘরে ঢুকল। আমার বুকের ভেতরে যেন হাজারটা ঢোল বাজছিল। আমরা নিচু গলায় কথা বলতে শুরু করলাম। প্রথমে সাধারণ কথা, তারপর ধীরে ধীরে তা গভীর হতে লাগল। ওর চোখে আমার জন্য যে ভালোবাসা ছিল তা আমি স্পষ্ট দেখতে পেতাম, আর আমার মনেও যেন এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছিল, যা আমি অস্বীকার করতে পারছিলাম না। আমার ঘরের জানালার পর্দাগুলো টানা ছিল, ঘরে আবছা আলো। আমি একটা সাধারণ সুতির ম্যাক্সি পরেছিলাম। অরুণ এসে খাটের কোণে বসল, আমার দিকে তাকাল। ওর চোখে তখন এক তীব্র আকাঙ্ক্ষা। বৌদি, তোমাকে খুব সুন্দর লাগছে। ওর কথাগুলো আমার কানে যেন মন্ত্রের মতো লাগছিল। আমি লাজুক হাসলাম। ও আমার কাছে আরও কিছুটা সরে এলো, আমার হাতটা ধরে নিজের হাতে তুলে নিল। ওর হাতের উষ্ণতা আমার মনকে আরও অস্থির করে তুলল। ও আমার আঙুলগুলো নিয়ে খেলা করতে লাগল। আমি ওর দিকে তাকাতেই ও আমার চোখে চোখ রাখল। বৌদি, তোমার চোখগুলো যেন গভীর সমুদ্রের মতো, আমি তাতে ডুব দিতে চাই। আমি জানি এই কথাগুলো আমার স্বামীর ছোট ভাইয়ের মুখে মানায় না, কিন্তু এই মুহূর্তে, এই একাকী রাত্রে, এই নির্জন ঘরে, এই কথাগুলো আমার সিঁথুড়ির থফিরে গিয়ে আঘাত করছিল। আমি যেন এক নতুন অনুভূতির স্বাদ পাচ্ছিলাম। ও ধীরে ধীরে আমার আরও কাছে এলো। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমার শরীরটা যেন থর থর করে কাঁপছিল। ও আমার চুলে হাত রাখল, তারপর আলতো করে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। আমার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম হল। ওর চোখ দুটো তখন এক তীব্র আবেগে ঝলমল করছিল। ও কিছু না বলেই আমার কপালের উপর একটা চুমু খেল। এই প্রথম ওর কাছ থেকে এমন একটা স্পর্শ পেলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই স্পর্শে ছিল না কোনো যৌনতা, ছিল কেবল এক গভীর আবেগ আর আকাঙ্ক্ষা। আমি জানি এটা পাপ, এটা ভুল, এটা সমাজ বিরোধী, কিন্তু এই মুহূর্তে আমার মস্তিষ্ক যেন কাজ করছিল না। আমার মন কেবল এই উষ্ণ স্পর্শটুকু চেয়েছিল। এই একাকিত্বের মাঝে এইটুকু আবেগ যেন আমার জীবনকে নতুন করে অর্থ দিচ্ছিল। ও আমার কপালে কিছুক্ষণ ওর ঠোঁট ছুঁয়ে রাখল, তারপর ধীরে ধীরে সরে এলো। বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি। ওর এই কথাগুলো যেন আমার বুকে তীরের মতো বিঁধে গেল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কেবল ওর দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। ও আমার চোখের জল আলতো করে মুছে দিল। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল। দিনের বেলায় সবার সামনে আমরা দেবর ভাবি, স্বাভাবিক, কিন্তু রাতের বেলায় ঘরের দরজা বন্ধ হলে আমরা যেন অন্য এক জগতে প্রবেশ করতাম। অরুণ প্রায় আমার ঘরে আসত। আমরা বিছানায় বসে গল্প করতাম, হাত ধরে চুপচাপ বসে থাকতাম। ওর উপস্থিতি আমার একাকিত্বকে দূর করে দিত। ও আমার কপালে, গালে, হাতে চুমু খেত। ওর স্পর্শ ছিল খুব কোমল, খুব আবেগপূর্ণ। কখনো কখনো ও আমার শরীরের কাছাকাছি আসত, আমার আঁচলটা আলতো করে সরিয়ে দিত, কিন্তু কোনোদিনও সীমা অতিক্রম করেনি। ওর এই সংযম আমাকে আরও বেশি করে ওর দিকে আকর্ষণ করত।
আমি জানি ও আমাকে কতটা চায়, কিন্তু ওর এই ধৈর্য আমাকে অবাক করে দিত। আমাদের সম্পর্কটা যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা ছিল, যা কেউ দেখতে পেত না, কেউ বুঝতে পারত না, কিন্তু এর টানটা ছিল খুব তীব্র। আমার মনে এক অপরাধ বোধের পাহাড় জমা হতে লাগল। আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, সমাজকে ঠকাচ্ছি, কিন্তু অরুণের চোখের দিকে তাকালে সব ভুলে যেতাম। ওর চোখে আমি নিজের জন্য যে ভালোবাসা দেখতাম। আমার মনকে দুর্বল করে দিত। একদিন জয়ন্ত হঠাৎ করে 1 সপ্তাহের জন্য বাড়ি ফিরল। আমি যেন আকাশ থেকে পড়লাম। ওর ফেরার খবরটা অরুণকে দিতেই ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেই কটা দিন আমাদের দুজনের কাছেই খুব কষ্টের ছিল। আমরা দুজন যেন দুটো অপরিচিতের মতো আচরণ করতাম। জয়ন্ত হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি আর অরুণ দুজনেই জানতাম আমাদের মনের ভেতরের ঝড়। জয়ন্ত ফিরে গেলে অরুণ আবার আমার ঘরে আসতে শুরু করল, কিন্তু এবার ওর আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। ও যেন আগের চেয়ে আরও বেশি সাহসী হয়ে উঠেছে, আরও বেশি দাবিদার। একদিন রাতে ও আমার ঘরে এসে আমার হাত ধরে আমার দিকে টেনে নিল। আমি বাধা দিতে গিয়েও পারলাম না। ও আমার একদম কাছাকাছি এসে আমার দিকে তাকালো। ওর চোখ দুটো তখন এক অদ্ভুত নেশায় টলমল করছিল। বৌদি, আমি আর পারছি না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো আমার বুকে কাঁপন ধরিয়ে দিল। আমি যেন এক নতুন অরুণকে দেখছিলাম। সেদিনের সেই লাজুক শান্ত অরুণ আর ছিল না। ও আমার চুলে হাত বোলাতে বোলাতে আমার মুখটা নিজের দিকে টেনে নিল। এবার ওর ঠোঁট আমার ঠোঁটে এসে লাগল। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই স্পর্শে ছিল এক তীব্র উন্মাদনা, এক গভীর আকাঙ্ক্ষা। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আরও বিপজ্জনক। অরুণ যেন আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। ওর ফোন, ওর মেসেজ, ওর উপস্থিতি, এই সবের ওপর আমি যেন নির্ভরশীল হয়ে পড়লাম। ও যেন আমার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল। ও আমার সব কথা শুনত, আমার সব অনুভূতি বুঝত। জয়ন্ত যখন ফোন করত, আমি তার সাথে কথা বলতে বলতেও কেমন যেন একটা অপরাধ বোধে ভুগতাম। আমার মনে হতো আমি যেন একটা বিশাল মিথ্যার ভেতরে ডুবে আছি। এক বিকেলে আমি ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। হালকা গোলাপি রঙের একটা সুতির শাড়ি পরেছিলাম আমি। আঁচলটা হাওয়ায় উঠছিল। আমার চুলের লম্বা বিনুনিটা পিঠের ওপর তুলছিল। অরুণ এসে আমার পেছনে দাঁড়ালো। আমি ঘুরে তাকাতেই ও আমার দিকে এমনভাবে তাকালো যেন ওর চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল। ও যেন আমার শরীরটাকে এক পলকে স্ক্যান করে নিল, আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত। আমার শাড়ির ভাঁজে, কোমরের বাঁকে যেন ওর চোখ আটকে গেল। ওর দৃষ্টিতে ছিল এক অদ্ভুত নেশা। আমি কেমন যেন অস্বস্তি অনুভব করলাম, কিন্তু সরাতে পারছিলাম না ওর সেই তীব্র চাহনি। ও আমার দিকে এক কদম এগিয়ে এলো, তারপর নিচু স্বরে বলল, বৌদি, তোমাকে দেখে মনে হয় যেন গোলাপের পাপড়ি দিয়ে তৈরি, ছুতে গেলেই বুঝি গুড়িয়ে যাবে। ওর কথাগুলো আমার কানে মধুর লাগছিল, কিন্তু মনের ভেতরে একটা বিপদের ঘণ্টা বাজছিল। ও আমার কাঁধে আলতো করে হাত রাখল। ওর স্পর্শে আমার শরীর শিউরে উঠল। আমি জানি ও যা চাইছে তা আমাদের জন্য ধ্বংস ডেকে আনবে। এরপরের ঘটনাটা যেন আরও জটিল হয়ে উঠল। অরুণ একদিন আমার ফোন চেক করল। সে সময়টায় আমি নিজের অজান্তেই ওর প্রতি একটু বেশিই দুর্বল হয়ে পড়ছিলাম। ও আমার মেসেজ আর কল লগ চেক করে আমার কিছু ব্যক্তিগত চ্যাট আর ছবি দেখে ফেলল। সেগুলোতে যদিও আপত্তিকর কিছু ছিল না, কিন্তু সেগুলো ছিল আমাদের সম্পর্কের ইঙ্গিতবাহী। সেদিন ওর চোখ দুটো যেন অন্যরকম লাগছিল। ও আমাকে সরাসরি কিছু না বললেও ওর আচরণে একটা শীতলতা অনুভব করলাম। ও যেন একটা ক্ষমতা ফিরে পেয়েছে, যা দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করা যায়। একদিন রাতে যখন ও আমার ঘরে এলো, তখন ওর হাতে ছিল আমার ফোনটা। বৌদি, তোমার ফোনটা কি দেখেছ? ওর কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত শ্লেষ। আমি যেন জমে গেলাম। আমি জানি ও কি বলতে চাইছে। ও আমার দিকে তাকালো। ওর চোখে তখন কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল এক শীতল হিসেব। এগুলো যদি জয়ন্ত দেখে বা মা দেখে, তাহলে কি হবে জানো? ওর কথাগুলো আমার কানে বিষ ঢালার মতো লাগছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথা ঘুরছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছে। অরুণ, তুমি কি বলছো? আমি কোনো মতে বললাম, আমি যা বলছো তা তুমিও জানো বৌদি। তুমিও তো আমাকে একই রকম চাও। এখন আর অস্বীকার করলে চলবে না। ও আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর চোখে তখন এক অদম্য জেদ। এখন তুমি আমার কথা শুনতে বাধ্য। তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। এই সম্পর্কটাকে আমি হারাতে চাই না। আমার মনে হলো আমি যেন একটা ফাঁদে পড়ে গেছি। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে এই পথটা বেছে নিয়েছিলাম।
কিন্তু এখন সেই ভালোবাসাই যেন আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমি সেদিন ওর কথা মেনে নিতে বাধ্য হলাম। আমার ভেতরে অপরাধবোধ আর ঘৃণার এক মিশ্র অনুভূতি তৈরি হলো। ওর প্রতি আমার আকর্ষণ কমেনি, কিন্তু এই ব্ল্যাকমেল আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে গেছি। দিন কাটতে লাগল। আমার জীবনটা যেন এক যন্ত্রণাময় নাটকের মতো হয়ে গেল। একদিকে জয়ন্তর প্রতি আমার কর্তব্য, অন্যদিকে অরুণের চাপ। আমি যেন দুটো নৌকায় পা দিয়েছি আর ডুবতে বসেছি। আমার রাতে ঘুম আসত না। সারাক্ষণ একটা অস্থিরতা আমাকে তাড়া করে বেড়াত। আমি জানতাম এই সম্পর্কটা কোনোদিনই সমাজের চোখে বৈধ হবে না। এটা শুধু আমাকেই নয়, আমার পরিবারের সবাইকে ধ্বংস করে দেবে। একদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখের নিচে কালির দাগ, আমার মুখটা ফ্যাকাশে। আমি নিজেকে চিনতে পারছিলাম না। এই আমি কি সেই অনুসূয়া যে জয়ন্তর সাথে এক বুক স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করেছিল? আমি ধীরে ধীরে উপলব্ধি করলাম এই সম্পর্কটা আমাকে সুখ দিচ্ছে না, কেবল যন্ত্রণা দিচ্ছে। অরুণের প্রতি আমার আকর্ষণ হয়তো ছিল, কিন্তু সেই আকর্ষণ এখন ভয় আর অপরাধবোধে পরিণত হয়েছে। এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ও যা করেছে তা কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। আমার সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি জানতাম আমাকে এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। একদিন অরুণ যখন রাতে আমার ঘরে এলো, আমি ওকে পরিষ্কার জানিয়ে দিলাম, অরুণ, আর না, এই সম্পর্কটা এখানেই শেষ। ও প্রথমে অবাক হলো, তারপর রেগে উঠল। কি বলছো বৌদি? তুমি কি ভুলে গেছো আমাদের সব কথা? ও আবার ব্ল্যাকমেলের আশ্রয় নিতে চাইল। তুমি যা খুশি করো অরুণ, আমি শান্ত গলায় বললাম। আমার আর কিছু লুকানোর নেই, যা হওয়ার হবে, কিন্তু এই পাপ আমি আর বইতে পারবো না। ওর মুখটা তখন কঠিন হয়ে গেল। ও আমার দিকে হিংস্র চোখে তাকালো। আমি জানি ও হয়তো আমার এই সিদ্ধান্তের জন্য আমাকে ক্ষমা করবে না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আমার আত্মসম্মান আর শান্তি সবচেয়ে বড় ছিল। ও সেদিন রাগ করে আমার ঘর থেকে বেরিয়ে গেল, আর তারপর থেকে আর কখনো রাতের বেলায় আমার ঘরে আসেনি। এর পরের কটা দিন আমার জন্য খুব কঠিন ছিল। অরুণ আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি ওর সবচেয়ে বড় শত্রু। আমার শ্বশুর বাড়িতেও একটা চাপা টেনশন অনুভব করতাম, কিন্তু আমি জানতাম এই সিদ্ধান্তটা সঠিক ছিল। আমি নিজেকে এই ভুল পথ থেকে বাঁচিয়েছি। জয়ন্ত যখন আবার বাড়ি ফিরল, আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমি হয়তো ওকে সব কথা বলতে পারবো না, কিন্তু আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম এই ভুল আর করব না। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আবেগ আমাদের ঋষিকে গ্রাস করে ফেলে। আমরা এমন কিছু করে ফেলি যা সমাজের চোখে অন্যায়, যা আমাদের নিজেদের কাছেও পাপ, কিন্তু সেই ভুল থেকে বেরিয়ে আসার সাহস দেখানোটা জরুরি। আমি পারিনি সেই মুহূর্তে সেই আবেগ থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু যখন আমি বিপদটা বুঝতে পেরেছি তখন ফিরে এসেছি। জীবনটা একটা শেখার প্রক্রিয়া। সব সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, কখনো কখনো ভুল পথে চলে যাই, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়াটাই আসল কথা। আমার এই গল্পটা হয়তো অনেকের জীবনেরই এক টুকরো প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এমন অনেক গোপন সম্পর্ক তৈরি হয় যা সমাজের চোখে অবৈধ, কিন্তু সেই সম্পর্কের গভীরে কতটা ভালোবাসা আর কতটা মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া থাকে সেটা বোঝা খুব জরুরি। আমি এই পথ থেকে ফিরে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি শান্তি আর সুস্থ মন পেতে হলে সততার পথে থাকাটাই একমাত্র উপায়। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভাবাবে, আপনাদের সচেতন করবে। আর হ্যাঁ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামতও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।